আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের সামনে আজকে অষ্টম শ্রেণীর একটা বাংলা ক্লাস নিয়ে চলে আসলাম। আমাদের একটা গল্প আছে সময়ের প্রয়োজনে, মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে। গল্পটা লিখেছেন জহির রায়হান। তাহলে চলো আমরা জহির রায়হান সম্পর্কে একটু পড়ি। জহির রায়হানের জন্ম হচ্ছে 1935 আর মৃত্যু হচ্ছে 1972 সালে। তিনি একজন কথা সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে হচ্ছে হাজার বছর ধরে, বরফ গলা নদী, আর এক ফাল্গুন, তারপর কয়েকটি সংলাপ, জীবন থেকে নেওয়া তার একটি বিখ্যাত চলচ্চিত্র। তিনি হচ্ছে একজন চলচ্চিত্রকারও ছিলেন। তার আরও কয়েকটা চলচ্চিত্র আছে। তো আজকে আমরা পড়ব হচ্ছে সময়ের প্রয়োজনে একটা গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে। 1971 যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে গল্পটা লেখা। তাহলে আমরা জহির রায়হান সম্পর্কে একটু জানলাম। জহির রায়হানের জন্ম বললাম 1935, মৃত্যু হচ্ছে 1972। তিনি কি ছিলেন? একজন কথা সাহিত্যিক ছিলেন, চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তার উল্লেখযোগ্য অনেক বই আছে, তার মধ্যে এখানে কয়েকটা বইয়ের নাম উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে হাজার বছর ধরে, একটা বরফ গলা নদী, আর এক ফাল্গুন, কয়েকটি সংলাপ। তার একটা বিখ্যাত চলচ্চিত্র আছে, সেটা হচ্ছে জীবন থেকে নেওয়া। তোমরা হয়তো দেখে ইউটিউব সার্চ দিলে দেখতে পাবে। ওই সিনেমাটাও অনেক সুন্দর, আমি দেখেছি সিনেমাটা। আর জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্পটি তার গল্পগ্রন্থ থেকে নেওয়া। তার যে গল্পগ্রন্থ আছে সেই গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সময়ের প্রয়োজনে গল্পটা। তাহলে আমরা গল্পটা শুরু করি। এখানে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখছি একজন চেয়ারে বসে আছে, বসে একটা ডায়েরি পড়ছে বা একটা খাতা পড়ছে। পাশে ক্যাম্প আছে, পাহাড়ি এলাকা। কিছু লোকজন একসাথে বসে সলা পরামর্শ করছে, আলাপ আলোচনা করছে কিছু একটা বিষয় নিয়ে। তো বলছে যে এই ছবিটা দেখে ভালো লাগছে। ছবিটাতে বোঝা যাচ্ছে যে এখানে মুক্তিযোদ্ধারা যে ক্যাম্প করে পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকতো, তারপরে ওরা অপারেশনে বের হতো, সেরকমই একটা কাহিনী এখানে। তাহলে গল্প শুরু করি। কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলাম। একজন বলছে যে কিছুদিন আগে কিছু সংবাদ সংগ্রহ করার জন্য আমরা কোথায় গিয়েছিলাম? একটা অগ্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের যে ঘাঁটি, সেই ঘাঁটিতে ক্যাম্প কমান্ডার ছিলেন ভীষণ ব্যস্ত। যিনি ক্যাম্প কমান্ডার ছিলেন উনি ছিলেন ভীষণ ব্যস্ত। সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটা খাতা এগিয়ে দিলেন, বললেন, আপনি বসুন, এই খাতাটা পড়ুন বসে বসে, আমি কয়েকটা কাজ সেরে নিই, এরপর আপনার সঙ্গে আলাপ করব। তার মানে কি, ক্যাম্পের যে কমান্ডার ছিল তিনি একটু কাজে ব্যস্ত ছিলেন। আমি ওইখানে গেলাম। এখন এই আমিটাকে সেটা কিন্তু এখনও আমরা জানি না। আমরা পড়তে পড়তে গল্পটা সম্পর্কে ধারণা নিব। তো তাকে একটা খাতা দিয়ে বললো যে আপনি বসুন, বসে খাতাটা পড়তে থাকুন, আমার হাতে একটু কাজ আছে, আমি কাজগুলো সেরে তারপরে এসে আপনার সঙ্গে বসে কথা বলবো। তাহলে আমরা গল্পের শুরুটা পেলাম এভাবে। পরের পৃষ্ঠায় বলছে, খাতাটা হাত বাড়িয়ে নিলাম। লাল মলাটে বাঁধানো একটা খাতা, ধুলো, কালি আর তেলের কালচে দাগে ময়লা হয়ে গেছে এখানে সেখানে। খাতাটা খুললাম, বলতেছে খাতাটা কেমন? লাল মলাটে বাঁধানো, ধুলো, কালি আর তেলের কালচে দাগ, ময়লা হয়ে গেছে খাতাটা। আর কি, আমরা টেবিলের উপরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলেই তো ময়লা পড়ে যায়। আর ওটা তো মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্প, ওইখানে একটা খাতা, সেই খাতাটাতে তো এরকম ময়লা, ধুলো, কালি লাগতেই পারে। খাতাটা খুললাম, গোটা গোটা হাতে লেখা, মাঝে মধ্যে একটু এলোমেলো। আমি পড়তে শুরু করলাম। তাহলে বলছে যে আমি খাতাটা হাতে নিলাম, নিয়ে আমি কি করলাম? পড়তে শুরু করলাম। প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম। বলছে যে আমি যখন পড়তে শুরু করলাম, প্রথমে লেখা কি আছে যে কাউকে মরতে দেখলাম ব্যথা পেতাম, কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম। কখনো চোখের কোণে এক ফোঁটা অশ্রু হয়তো জন্ম নিত। বলছে যে যখন এই মানুষ মরতে দেখতাম তখন কি হতো, চোখের সামনে তখন চোখের আমার অশ্রুতে মানে চোখে অশ্রু আসতো,
এখন অনেকটা সহজ হয়ে গেছে, এই মরা দেখতে দেখতে এখন আমি অনেকটা সহজ হয়ে গেছি, কি জানি হয়তো অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। তার মানে কি, মানুষ মরা দেখতে দেখতে আমার মনের যে কষ্ট ছিল সেটা অনেকটা কমে এসেছে, আমার অনুভূতিগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে। মৃত্যুর খবর আসে, মরা মানুষ দেখি, মৃতদেহ কবরে নামাই, পরক্ষণে আবার ভুলে যাই। বলতেছে এখনও মৃত্যুর খবর আমার কানে আসে, আমি মরা মানুষ দেখি, হ্যাঁ, তারপর মৃতদেহকে কবরে নামাই, পরক্ষণে আবার আমি ভুলে যাই। এরপর বলছে রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট টিলাটার ওপারে এসে দাঁড়াই। তার মানে যে লিখেছে তার কথাগুলো সে পড়ছে। সামনে তাকায়, বিরাট আকাশ, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, বাতাসে মৃদু দুলছে, কয়েকটা ধান ক্ষেত, দুটো তাল গাছ, দুটো আর একটা গ্রাম। খবর এসেছে ওখানে ঘাঁটি পেতেছে ওরা। তার মানে কি, যখন সে এই খাতাটা পড়া শুরু করলো, বলছে যে রাইফেল কাঁধে নিয়ে ছোট একটা টিলার পাশে এসে দাঁড়ালাম, সামনে দেখলাম বিরাট আকাশ, তাকিয়ে দেখলাম বিরাট আকাশ, তারপরে দেখলাম একটা লাউয়ের মাচা, লাউয়ের মাচাতে কচি লাউ ঝুলছে। এরপর বলতেছে বাতাসে মৃদু দুলছে লাউ গাছটা, হ্যাঁ, তারপর সামনে ধান ক্ষেত, ধান ক্ষেতের সাথে দুটো তাল গাছ, দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। খবর এসেছে ওখানে ওরা ঘাঁটি পেতেছে। এখানে ওরা বলতে কারা? পাকিস্তানি হানাদার বাহিনী, একদিন যারা আমাদের অংশ ছিল। বলতেছে এই পাকিস্তানিরাই তো একসময় আমাদের অংশ ছিল। যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, 52 ভাষা আন্দোলন হলো সবার প্রথমে, তারপরে 52 ভাষা আন্দোলনের পরে পাকিস্তান সরকার যখন বলল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, আমরা বাঙালিরা কী করলাম? মেনে নিলাম না। আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার, এরকম আরও অনেকে ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়ে দিল যুদ্ধ করে। এরপর আমরা আমাদের ভাষা ফিরে পেলাম। এইরকম আরও কয়েকটা আন্দোলনের পরেই কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের আন্দোলন হয়েছে, যুদ্ধ হয়েছে। আমরা যখন বুঝতে পেরেছি যে পাকিস্তান সরকার আমাদেরকে বঞ্চিত করছে, আমাদের সব কিছু ঠিকমতো দিচ্ছে না, আমাদের অধিকার দিচ্ছে না, তখনই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধের কাহিনীটাই আসলে এখানে একটা খাতার মধ্যে একজন মুক্তিযোদ্ধা লিখেছে। তাহলে বলতেছে যে ওরা ঘাঁটি করেছে, একদিন যারা আমাদের অংশ ছিল, পাকিস্তানিরা তো একদিন আমাদের অংশ ছিল, কিন্তু যখন আমরা আলাদা হয়ে গেলাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যুদ্ধ করার পরে আমরা বাংলাদেশ হয়ে গেলাম, ওরা পাকিস্তান হয়ে গেল, তাই তো আমাদের একটা নতুন রাষ্ট্র জন্ম নিল, আমরা নতুন দেশের নাগরিক হয়ে গেলাম। একসঙ্গে থেকেছি, শুয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি, এক টেবিলে বসে গল্প করেছি, প্রয়োজন বোধে ঝগড়া করেছি ওদের সঙ্গে, ভালোবেসেছি। আজ তাদের দেখলে কি হয়? শরীরের রক্ত গরম হয়ে যায়, চোখের মানে জ্বালা করে, ওদের দেখলে চোখের মধ্যে অসহ্য হয়, হাত নিষ্পিস করে, পাগলের মতো গুলি ছুরি মারার জন্য মরিয়া হয়ে উঠি, একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি, তারপর কি করি? ঘৃণায় থুতু ছিটিয়ে দিই। ওই পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি কাউকে মারতে পারলে তখন বাঙালিরা কি করতো? আনন্দ উল্লাস করতো, তারপরে তাদের গায়ে কি করতো? ঘৃণায় থুতু ছিটিয়ে দিত। তাহলে পরের পাড়ায় আমরা যাই। সামনে ধান ক্ষেত, আলের ওপর কয়েকটা গরু। ধান ক্ষেত, আল বলতে ধানের জমির মাঝখান দিয়ে যে চিকন পথটা থাকে ওটাকে আল পথ বলে। একটা ছাগল একটানা ডাকছে, এক ঝাঁক পাখি উড়ে গেল দূরে গ্রামের দিকে, কি যেন নড়ে চড়ে উঠলো সেখানে। মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল, ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম। বলছে যে সামনে ধান ক্ষেত দেখলাম, একটা গরু, একটা ছাগল একটানা ডাকছে, কিছু পাখি উড়ে চলে গেল এবং আমার সামনে মনে হলো কি যেন নড়ে চড়ে উঠলো। আমি মুহূর্তে চোখটা স্থির করে ভালো করে দেখে নিলাম। নেওয়ার পরে আমি ক্যাম্প কমান্ডার যিনি আছেন তাকে যে বললাম যে ওখানে কী যেন নড়ানড়ি করছে, কেমন যেন মনে হলো আমার কাছে। স্যার মনে হচ্ছে ওরা এগিয়ে আসছে। তার মানে কি? পাকিস্তানি হানাদার বাহিনী। একটা ম্যাপ আমার উপরে ঝুঁকে, একটা ম্যাপের উপর ঝুঁকে পড়ে হিসাব করছিলেন ক্যাম্প কমান্ডার, হিসাব করছিলেন একটা ম্যাপ দেখে। মুখ তুললেন, তাকালেন, একজোড়া লাল চোখ, দুরাত ঘুমাননি, অবকাশ পাননি। তিনি তাকালেন, বললেন কি দেখেছো? বললাম মনে হলো একটা মুভমেন্ট। ভুল দেখেছো। আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি। ওদের 2-1 দিনের মধ্যে এগোবার কথা নয়, যাও ভালো করে দেখো। ক্যাম্প কমান্ডার তখন কি বলল যে তুমি ভুল দেখেছো, ওরা 2-1 দিনের মধ্যে এগিয়ে এদিকে আসবে না। ক্যাম্প কমান্ডারের চোখটা ছিল লাল, তো বললো ওরা এদিকে আসবে না,
তুমি যাও, যে ঠিকমতো দেখো, ওদের গতিবিধি লক্ষ্য করো, ওদের মুভমেন্ট দেখো, মানে ওদের গতিবিধি লক্ষ্য করো। আচ্ছা, এরপর বলছে চলে এলাম নিজের জায়গায়। ক্যাম্প কমান্ডার যখন এই কথা বললো তখন আমি নিজের জায়গায় চলে এলাম। একটা না তাকিয়ে থাকি, মাঝখানে তন্দ্রা এসে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, হয়তো সবই ভুল দেখি। গল্পটা যখন পড়ি, গল্পটা পড়তে যে গল্পের কিছু কিছু অংশ আছে, পড়তে যে এত খারাপ লাগে, মানে শব্দগুলো পড়া যায় না, শরীরের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা, অশান্তি লাগে। সেই লাইনগুলোই আমাদের সামনে এখন এসে হাজির হচ্ছে। দেখো, আমার নিজের কাছে ভালো লাগে না শব্দগুলো পড়তে। হ্যাঁ, খেয়াল করো, বলতেছে চলে এলাম নিজের জায়গায়, একটা না তাকিয়ে থাকি, মাঝখানে তন্দ্রা এসে যায় চোখে, দৃষ্টি ঝাপসা হয়ে আছে, হয়তো তাই ভুল দেখি। কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটের অপরিসীম বিশ্রামাগারে যে দৃশ্য দেখে এসেছিলাম, বুড়িগঙ্গার তীরে, বুড়িগঙ্গার পাশে পাক হানাদার বাহিনী বাঙালিদের যেভাবে মেরেছিল সেটার বর্ণনা দিচ্ছে। এখন বলতেছে সেটা ভুল হওয়া, ভুলে যাবার মতো না, এমন মানে একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল। শুনলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে, বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটে বহু লোক আশ্রয় নিয়েছিল। যখন গেলাম দেখলাম কেউ নেই, দেখলাম মেঝেতে পুডিংয়ের মতো জমাট রক্ত পড়ে আছে, বুটের দাগ। পরের পৃষ্ঠায় দেখো, অনেকখানি গায়ে, মানে অনেক খালি পায়ের ছাপ, ছোট পা, বড় পা, কচি পা, কতগুলো মেয়ের চুল। এরপর বলছে দুটো হাতের আঙ্গুল। তার মানে কি, ওইখানে যে অনেক লোক আশ্রয় নিয়েছিল, পাক হানাদার বাহিনী গুলি করে তাদেরকে সবাইকে হত্যা করেছিল। এরপরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই ঘটনাটারই বর্ণনা এখানে দিচ্ছে, যে কারোর চুল পড়ে আছে, কারোর হাতের আঙ্গুল পড়ে আছে, কারোর আংটি পড়ে আছে, চাপ চাপ রক্ত পড়ে আছে, মানুষের হাতের ছাপ, পায়ের ছাপ, কারোর হয়তো একটা হাত পড়ে আছে, কারোর হয়তো একটা পা পড়ে আছে, মানে রক্ত জমাট বেঁধে পড়ে আছে। হ্যাঁ, তারপর কারোর মগজ পড়ে আছে। তারপর বলতেছে যে রক্তের উপরে পিছলে যাওয়া পায়ের ছাপ দেখতে পাচ্ছি, অনেক ছোট বড় ধারা, রক্তের ধারা, একটা চিঠি, মানিব্যাগ, গামছা। বলতেছে যে যখন ওখানে দেখলাম, একটা চিঠি দেখেছি, একটা মানিব্যাগ দেখেছি, একটা গামছা দেখেছি, এক পাটি চটি দেখেছি, কয়েকটা বিস্কিট, জমে থাকা রক্ত, একটা নাকের নোলক, মানে নাকফুল, নাকের নোলক। পরের অংশে বলছে একটি চিরুনি, বুটের দাগ, লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে, চুলের কাটা, দেশলের কাঠি, একটা মানুষকে টেনে নিয়ে যাওয়ার ছাপ, রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো। তার মানে যেই বর্ণনাটা দিল, এই বর্ণনাটা পড়ার পরে কিন্তু আমরা কেউই স্বাভাবিক থাকতে পারি না, আমাদের খারাপ লাগে এই কথাগুলো পড়লে, যে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালিদের উপর কীভাবে অন্যায় অত্যাচার করেছিল সেটারই তো বর্ণনা এই লাইনগুলোর মধ্যে দেওয়া আছে। পরের পৃষ্ঠায় বলছে দেখো, ওই যে বুড়িগঙ্গার পাশে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল, তাদেরকে কীভাবে মেরে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল সেটার কথাই বলছে। বলছে পাশের নর্দমাটা বন্ধ, এই যে নর্দমা ছিল, মানুষের রক্ত যেতে যেতে নর্দমাটা বন্ধ হয়ে গেছে, জমে গেছে, জমাট বেঁধে গেছে, রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে। দেখছিলাম, দেখে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে ছিলাম সেখান থেকে, দেখে আর সহ্য করতে পারছিলাম না, না পেরে পালিয়ে এসেছিলাম সেখান থেকে। আমি একা নয়, অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল, মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি, হাতে হারিকেন, কোমরে বাচ্চা, চোখে মুখে কী অস্থির আতঙ্ক, সবাই ভয়ে পালাচ্ছে। পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে পড়লেই তো তারা ব্রাশ ফায়ার করে গুলি করে হত্যা করবে, উপরে হেলিকপ্টার দিয়ে বোমা ফেলেছে, প্লেন দিয়ে বোমা ফেলেছে, তাদের তো অনেক অস্ত্রশস্ত্র ছিল, বাঙালিদের তো আসলে অস্ত্রশস্ত্র ছিল না। তো বলতেছে সহসা কে যেন বললো ওদিকে যাবেন না, মিলিটারি। তার মানে ওই যে ওইখান থেকে ভয় পেয়ে সরে চলে আসছিল, চোখে মুখে কি এক অস্থির আতঙ্ক, কথা নেই, সবাই মৌন, সবাই চুপচাপ, মৌন অর্থ সবাই চুপচাপ, সবাই একটা আতঙ্ক ভয়ের মধ্যে আছে। তারপরে সহসা একজন বলে উঠলো যে ওদিকে যাবেন না, ওদিকে মিলিটারি আছে। মিলিটারি বলতে পাক হানাদার বাহিনীকে বোঝাচ্ছে। এরপর বলছে নৌকা করে লোকজন সব ওপারে পালাচ্ছে, মিলিটারি ওদের উপর গুলি করেছে, 200-300 লোক মারা গেছে, ওদিকে যাবেন না। মনে হলো পায়ের সঙ্গে যেন কয়েক মন পাথর বেঁধে দেওয়া হয়েছে, আর পা এগোচ্ছে না। যখন আমরা ভয় পাই বা এই ধরনের কোনো মানসিকতা আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়, দেখবা হাঁটতে যে শক্তি পাওয়া যায় না, বল পাওয়া যায় না, আমরা হাঁটতে পারি না, তখন আমাদের গায়ের শক্তি, মনের বল সব কিছু হারিয়ে যায়। তো তখন ওই রকম অবস্থা হয়েছে তার, যে সে হাঁটতে পারছে না। এটাই সম্ভবত লেখক যিনি আমাদের সামনে এই গল্পটা তুলে ধরেছেন। তো সে বলছে যে মনে হলো পায়ে কি হয়েছে, এক মন পাথর বেঁধে দিয়েছে কেউ। এখনোই অসংখ্য মানুষ, সহস্র চোখ, হতবিহ্বল মুহূর্ত, কোন দিকে যাব, পিছনে ফিরে যাওয়ার পথ নেই, মৃতদেহের স্তূপের নিচে সে পথ বন্ধ হয়ে গেছে। তার মানে এত মানুষকে মেরে ফেলেছে যে সামনে এগুলোও ভয়,
পিছনে এগুলোও ভয়, কোন দিকে যাব, মানে কেউ মনে স্থির করতে পারছে না, ভয় পাচ্ছে সবাই যে কোন দিকে যাব, কোন দিকে গেলে প্রাণে বাঁচবো। সবার মধ্যে একটা আতঙ্ক ভাব বিরাজ করছে। এরপরে বলছে সামনে এগিয়ে যাব, ভরসা পাচ্ছি না, সেখানেও হয়তো মৃতের পাহাড়, পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাব। বলতেছে যেদিকেই যাব সেদিকেই তো মানুষ মেরে ফেলেছে, কোন দিকে যাব। পর মুহূর্তে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম, আকাশ দিয়ে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম। তখন কি হলো, আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম। আমরা যে যেদিকে পারছি সবাই ছুটে পালাচ্ছি। কাসকি মাছ যেমন পানির মধ্যে লাফানো শুরু করে, মানুষও কী করলো, মাছের মতো ওইরকম চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিটকে পড়তে লাগলো। হেলিকপ্টারের মাথার ওপর নেমে এলো হেলিকপ্টার। তারপর কি হলো, তারপরে দেখো মনে হলো একসঙ্গে অনেকগুলো বাজ পড়লো। আমরা যেমন বৃষ্টি হলে আকাশে বিদ্যুৎ চমকায় যখন, তখন মনে হয় না যে ঘরের মধ্যে এসে আগুনটা জ্বলে উঠলো, বাজ পড়লো। ওই রকম হেলিকপ্টার থেকে কি ফেললো, মনে হলো যে মাথার উপরে এসে বাজ পড়লো। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম। কিছু দেখতে পাচ্ছি না, শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব, মেশিন গানের শব্দ, বাচ্চাদের কান্না, কতগুলো মানুষের আর্তনাদ, কাতরোক্তি, কয়েকটা কুকুরের চিৎকার, কান্না, মেশিন গানের শব্দ, মানুষের বিলাপ, একটা কিশোরের কণ্ঠস্বর, বাজান বাজান, হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে। তার মানে কি, ওই যে হেলিকপ্টার থেকে বোমা ফেলা হয়েছে, এই বোমা ফেলার কারণে ওইখানে যারা পালিয়ে যাচ্ছিল, ওই সময় যারা ওইখানে উপস্থিত ছিল সবাই, হয়তো একজন দুজন বেঁচে থাকলো, সবাই মারা গেল। এবং যারা একজন দুজন বেঁচে থাকলো তার মধ্যে একটা ছেলের কণ্ঠ দিয়েছে কি, সে তার কণ্ঠস্বরে ডাকছে বাজান বাজান, মানে বাবাকে খুঁজে পাচ্ছে না। তারপর শ্মশানের নীরবতা, আর কোনো শব্দ নাই, কোনো কথা নাই। ঘাড়ের কাছে চিনচিন করে এক ব্যথা শুরু হয়ে গেল। আমাদের যে পিঠে ঘাড়ের কাছে তার ব্যথা শুরু হয়ে গেল। ধীরে ধীরে মুখ তুলে তাকালাম, দেখলাম না, কিছুই দেখতে পেলাম না, সব কিছু ঝাপসা হয়ে এলো। মনে হলো চারিপাশে অন্ধকার নেমে আসছে। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি। তার মানে কি, যে বর্ণনা দিচ্ছে সে বলছে যে চারিপাশ অন্ধকার হয়ে গেল, বুঝতে পারছি যে আমি জ্ঞান হারিয়ে যাচ্ছি, বা আমারও কিছু একটা হয়েছে, আমিও হয়তো মারা যাচ্ছি। এরপরের অংশে আবার বলছে দেখো, সামনে ধান ক্ষেত, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, পিছনে কয়েকটা বাঁশবন, আড়ালে 4-5টা তাঁবু, একটা পুরনো দালান, ওখানে আমরা থাকি। ছবিতে যেই দৃশ্যটা দিয়েছে সেই দৃশ্যটার কথা কিন্তু এখানে বলছে। একটা ধান ক্ষেত, লাউ মাচা, তারপর লাউ ঝুলছে, তারপর বাঁশবন, তারপরে 4-5টা তাঁবু আড়ালে, বাঁশবনের আড়ালে 4-5টা তাঁবু, একটা পুরনো দালান। সাধারণত সবাই ধারণা করে পুরনো ভাঙা চোরা দালানের মধ্যে কেউ থাকে না। এরকম জায়গায় কী করতো, আমাদের মুক্তিযোদ্ধারা লুকিয়ে থাকতো। আমরা 27 জন মানুষ, মোট বলছে আমরা 27 জন মানুষ। পরের পৃষ্ঠায় দেখি আমরা, প্রথম 19 জন ছিলাম, 8 জন মারা গেল মর্টারের গুলিতে। পাকিস্তানিরা মর্টার দিয়ে গুলি করার পরে 19 জন থেকে 8 জন মারা গেল। ওদের নামিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা 11 জন হয়ে গেলাম। এরপর বলছে একজন পালিয়ে গেল সে রাতে। ওই যে মানুষ যখন মরে যাচ্ছে, ভয় পাচ্ছে সবাই, একজন পালিয়ে গেল, আর এলো না। আর একজন মারা গেল হঠাৎ অসুখ করে। কি অসুখ বুঝে ওঠার আগে হাত পা টান টান করে শুয়ে পড়লো সে, আর উঠলো না। তার বুক পকেটে একটা চিঠি পেয়েছিলাম, মায়ের কাছে লেখা, মা আমার জন্য একটু চিন্তা করো না, আমি ভালো আছি। আমরা এরকম অসংখ্য মুক্তিযোদ্ধার কাহিনী জানি, অসংখ্য মুক্তিযোদ্ধা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে, তাদের কাছ থেকে আমরা এরকম অনেক কাহিনী, অনেক গল্প শুনেছি, যেগুলো শুনে আমরা শিহরিত হয়ে উঠি, বা আমাদের মানে কষ্ট হয়, আমরা মানতে পারি না যে এইভাবে বাঙালিদের ওপর অন্যায় অত্যাচার করেছিল পাকিস্তানি বা হামলাদার বাহিনী। চিঠিটা লিখেছিল মাকে, কিন্তু মার কাছে আর সেই চিঠিটা পৌঁছায়নি। চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছিলাম, থাকো ওখানে থাকো। তখন ছিলাম 9 জন, এখন আবার বেড়ে 27-এ পৌঁছে গেছি। তার মানে প্রথমে ছিল 19 জন, 19 জন থেকে মারা গেল মর্টারের গুলিতে 8 জন, 11 জন হয়ে গেল। 11 জন থেকে একজন পালিয়ে চলে গেল, আর একজন অসুস্থ হয়ে মারা গেল। তারপর ওরা হয়ে গেল কয়জন, 9 জন। এই 9 জনের থেকে মানুষ বাড়তে বাড়তে তাদের সংখ্যা আবার 27 জনে এসে পৌঁছালো। এই হিসাবগুলো তোমাদের রাখতে হবে নৈবিত্তিকের জন্য, বহু নির্বাচনী প্রশ্ন বা এক কথায় উত্তর, এগুলোর মধ্যে এইসব প্রশ্ন থাকবে। তারপর বলছে নানা বয়সের ধর্মের মতের, আগে কারো সঙ্গে আলাপ ছিল না, পরিচয় ছিল না, চেহারাও দেখিনি কোনোদিন। বলছে যে যাদের সঙ্গে এই ক্যাম্পে থাকি, যুদ্ধ করতে এসেছি, আগে তাদের কাউকে চিনতাম না, তাদের সঙ্গে কোনো পরিচয়ও ছিল না, কিন্তু এখন তাদের সঙ্গে পরিচয় হয়েছে। কেউ ছাত্র, কেউ দিনমজুর, কেউ মধ্যবিত্ত কেরানি, কেউ পাটের দালাল, অথবা পদ্মাপাড়ের জেলে। আমরা এখন আমাদের পরিচয় কি, আমরা এখন সবাই সৈনিক। এই যে এক একজন এক এক পেশা থেকে এসে যুদ্ধ করছে, কিন্তু এখন আমরা সবাই একসঙ্গে থাকি, আমরা সবাই সৈনিক, একসঙ্গে থাকি, খাই, ঘুমোই। এরপর বলছে রাইফেলটা কাঁধে তুলে নিয়ে যখন কোনো শত্রুর সন্ধানে বেরোই, তখন মনে হয় পরস্পরকে যেন বহুদিন ধরে চিনি। যুদ্ধ করতে যে কত অপরিচিত মানুষের সাথে পরিচয় হয়েছে, সেগুলোই তখন আপন মনে হয়েছে, সেগুলোই ভাই মনে হয়েছে, সেগুলোই আত্মীয় স্বজন মনে হয়েছে। হ্যাঁ, তাদের সঙ্গে যখন যুদ্ধ করতে মাঠে নেমেছে, তখন তাদেরকে কি মনে হয়েছে, খুব আপনজন মনে হয়েছে, মনে হয়েছে বহুদিন ধরে আমরা তাদেরকে চিনি।
অতি আপনজনের মতো অনুভব করেছি তখন তাদের। মনে হয়েছে দীর্ঘদিনের আত্মীয়তার এক অবিচ্ছেদ্য বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আমাদের অস্তিত্ব লক্ষ্য দুটোই এক। মাঝে মধ্যে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা, যখন আমরা বিশ্রাম নিয়ে আমরা মুক্তিযোদ্ধাদের কাহিনী শুনেছি এরকম। তারা তখন শিল্পীরা যারা গান করতো, তারা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার জন্য মুক্তিযোদ্ধারা যে দেশাত্মবোধক গানগুলো আমরা শুনি, ওই ধরনের গানগুলো তারা করতো। অতীতের গল্প করতো, বর্তমানের গল্প করতো, ভবিষ্যতের গল্প করতো। তারপরে টুকিটাকি নানা আলাপ আলোচনা করতো। কেউ নিজের বাড়ির গল্প করতো, কেউ সন্তানের গল্প করতো, কেউ মা বাবার গল্প করতো, কেউ ভাই বোনের গল্প করতো। এরকম নিজেদের গল্প করে তারা কি করতো, নিজেদেরকে উৎফুল্ল রাখতো বা সাহসী করে রাখতো। এরপর বলছে ওষুধ ফুরিয়ে গেছে, আনতে হবে কদিন ধরে শুধু ডাল ভাত চলছে। ওই যে ক্যাম্পে যারা থাকে 27 জন একসাথে, তাদেরও তো অসুস্থ হয়, তারাও তো অসুস্থতায় পড়ে বা তাদেরও তো খাওয়া দাওয়া করা লাগে। তো কয়দিন ধরে খাবার দাবার শেষ হয়ে গেছে, ডাল ভাতই খেয়ে তারা থাকছে। বলছে যে মাছ মাংস পেলে মন্দ হতো না, সবারই তো মাছ মাংস পছন্দ, মাছ মাংস সবাই খেতে চায়। তখন আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরও মনের মধ্যে ওই একই কথা আসছে যে মাছ মাংস পেলে ভালো হতো, ডাল ভাত আসলে আর কয়দিন খাওয়া যায়। 27 জন মানুষ আমরা, মাত্র 9টা রাইফেল। 27 জন মানুষের কাছে তো 27টা রাইফেল থাকার কথা, কিন্তু রাইফেল কয়টা আছে? 9টা। এই 9টা রাইফেল দিয়ে আর কয়জন পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করা যায়? তারপরেও সেদিন কি বলছে যে সেদিন ওদের একজন সৈন্যও পালিয়ে যেতে দিতাম না যদি আমাদের হাতে আরও অস্ত্র থাকতো। যারা এসেছিল মোট 200 জনের মতো এসেছিল, ওরা 45টা লাশ পিছনে ফেলে পালিয়েছে। তাড়া করেছিলাম আমরা খেয়াপার পর্যন্ত। এরপর বলছে গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে চলে এসেছি। আমাদের কাছে মাত্র 9টা রাইফেল ছিল, আমরা 27 জন মানুষ। যদি আমাদের হাতে আরও রাইফেল থাকতো তাহলে 45 জনকে মেরেছিলাম, 200 জন মতো ওরা এসেছিল, বাকি জনকে আর ফেরত যেতে দিতাম না। গুলি শেষ হয়ে গিয়েছিল বলে ওরা পালিয়ে গিয়েছিল, ওদেরকে সেদিন ছেড়ে দিয়েছিলাম। মোট 200 জনের মতো এসেছিল। আচ্ছা, এটা পড়েছি। এখন দেখি আশেপাশে গ্রাম থেকে অসংখ্য ছেলে, বুড়ো, মেয়ে, গেরস্ত বউ ছুটে এসেছে সেখানে। কারো হাতে ঝাঁটা, দাগ, কুড়াল, খুন্তি, মৃতদেহগুলোকে ঝাঁটা দিয়ে মারছে ক্রোধ, ঘৃণা, যন্ত্রণায়। বলছে ওই যে 45 জন পাক সেনাকে যে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধারা, গ্রাম থেকে আশেপাশের মানুষ সব ছুটে এসেছে, কেউ ঝাঁটা নিয়ে, কেউ লাঠি নিয়ে, কেউ দা নিয়ে, কেউ খুন্তি নিয়ে। এবং তারা কি করছে, ওই যারা মারা গেছে তাদেরকে ওই ঝাঁটা লাঠি টাঠি দিয়ে পিটাচ্ছে। মরে গেছে, এত ঘৃণা তাদের প্রতি, এত যন্ত্রণা, রাগ, ওই তার মধ্যে তারা তাদের ওগুলা দিয়ে, মৃত মানুষকে ওগুলা দিয়ে তারা পিটিয়ে আরও আদমরা করে ফেলেছে। পরের অংশে বলছে, দেখো গল্পটি একটু বড় কিন্তু গল্পটা অনেক সুন্দর, মুক্তিযুদ্ধের একটা গল্প। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনছো। তারপর বলছে যে এত সব বুকে নিয়ে ওরা বাঁচবে কেমন করে? একটা বিস্ফোরণে যদি সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারতো ওরা। বলতেছে যে এই যে এত কিছু বুকে নিয়ে ওরা কিভাবে বেঁচে থাকবে? একটা বিস্ফোরণ করে, ওরা করে সব কিছু লণ্ডভণ্ড করে ভেঙে চুরে শেষ করে দেয়। হ্যাঁ, ওরা একা নয়, অনেকগুলো মানুষ, 7.5 কোটি, 1 কোটির লোক ঘর বাড়ি ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছিল। 3 কোটি লোক সারাক্ষণ পালাচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম। তার মানে কি, আমাদের যখন যুদ্ধ হয়েছিল তখন আমাদের বাংলাদেশের লোক সংখ্যা ছিল 7.5 কোটি। তার মধ্যে 1 কোটি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। বাকি 3 কোটি কী করছিল? এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম, এভাবে ঘোরাঘুরি করছিল। কেন? ওই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা ভয়ে, ওদের ত্রাসে, ওদের আতঙ্কে। জ্ঞান ফিরে এলে আমিও পালিয়েছিলাম। পোড়া মাটির ঘ্রাণ নিতে নিতে অনেক মৃতদেহ ডিঙিয়ে কালো ধোঁয়ার কুণ্ডুলি ভেদ করে ওই যে ওইখানে যে পড়ে গেল হেলিকপ্টারের বোমা মারার পরে। তারপরে যখন তার জ্ঞান আসলো, সেও ওইখান থেকে উঠে চোখে মুখে অন্ধকার দেখছিল, কিন্তু তারপরে সেও পালিয়েছিল। একটা গয়না নৌকায় আশ্রয় নিয়েছিলাম। ছেলে, বুড়ো, মেয়ে, বাচ্চাতে গিজগিজ করছিল সেটা। দুই পাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে। তার মানে কি, পাকিস্তানি হানাদার বাহিনী এরকমই করতো, যে গ্রামে যেত সেই গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়ে আসতো। কিছুক্ষণ আগে কয়েকটা প্লেন এসে একটানা বোমা বর্ষণ করেছে সেখানে। ওই যে গ্রামগুলো জ্বলছে সেই গ্রামে বোমা বর্ষণ করে সারা গ্রাম পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কাছে একটা মফস্বল শহর এখনও পুড়ছে, কালো জমাট ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে। একটা মানুষও নেই, কুকুর নেই, জন্তু জানোয়ার নেই, শূন্য বাড়িগুলো পেট পুরির মতো দাঁড়িয়ে আছে। তার মানে কি, মানুষজন সব মেরে শেষ করে দিয়েছে। আর যারা একটু বেঁচে ছিল তারা কি করেছে, ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যেখানে জায়গা পেয়েছে সেখানে যেয়ে সবাই আশ্রয় নিয়েছে। মায়ের কথা মনে পড়লে বুকটা কেমন যেন ব্যথা হয়ে উঠলো। বলছে যে যখন আমার মায়ের কথা মনে পড়ে তখন বুকটা কেমন যেন ব্যথা হয়ে ওঠে। ছোট ভাই বোন ইত্যাদি ওরা কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে জানি না, হয়তো বহুদিন জানবও না, কারণ কেউ তো আর জানতো না যে মাত্র 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলবে। হ্যাঁ, এই জন্য বলছে যে মার কথা মনে হলে বুকের মধ্যে ব্যথা হয়। তারপর বাড়ি যারা ভাই বোন ছিল, ইতুদি মানে একটা বড় বোনের কথা বলছে, ওদের সবার কথা মনে পড়ে। কতদিন ওদের সঙ্গে দেখা হবে না সেটাও বলতে পারছি না, আসলে কি দেখা হবে নাকি আর ওদের সঙ্গে দেখা হবে না।
কতদিন দেখা হবে না, হয়তো বহুদিন দেখা হবে না, তবুও একটা কথা বারবার মনের মধ্যে উকি দিয়ে দেয় আমার, আবার কি ওদের সঙ্গে একসঙ্গে নাস্তার টেবিলে বসে নাস্তা করতে পারবো? লেখক বলছে যে আমার কি ওদের সঙ্গে আবার কখনো দেখা হবে, আমি কি নাস্তার টেবিলে বসে ওদের সঙ্গে নাস্তা করতে পারবো? আবার কি রোজ সকালে মা আমার বদ্ধ দুয়ারে এসে কড়া নেড়ে ডাকবে, কিরে এখনও ঘুমাচ্ছিস, সকাল হয়ে গেল যে, ওর চা খাবি না? কিংবা দল বেঁধে সবাই বাড়ির ছাদের ওপরে ক্যারাম খেলা করতে কি পারবো? আর সামনে তাকায় বিরাট আকাশ, কয়েকটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, কয়েকটা ধান ক্ষেত, দুটো তাল গাছ, দূরে একটা গ্রাম। এই লাইনটা কিন্তু কয়েকবার ব্যবহার করেছে লেখক জহির রায়হান, এই লাইনটা কিন্তু কয়েকবার ব্যবহার করেছে। প্রতিদিন দেখি পিছনে কয়েকটা বাঁশ বন, আড়ালে 4-5টা তাঁবু, একটা পুরনো দালান, সে দালানের গায়ে কাঠকয়লা দিয়ে অনেক ছোট ছোট রেখা এঁকেছি আমরা। ওগুলো মৃতের হিসাব, আমাদের নয় ওদের। মানে পাকিস্তানি হানাদার বাহিনী যে কয়জন মারতে পারতো, ওরা কি করতো, ওই কাঠকয়লার কালি দিয়ে যে রান্না করতো, ওই কাঠের কয়লার কালিগুলো নিয়ে আসতো, নিয়ে এসে ওরা দেওয়ালের গায়ে দাগ দিয়ে রাখতো যে কতজন পাকিস্তানি হানাদার বাহিনী মারতে পারলাম আমরা। এরপর বলছে যখনই কোনো শত্রুকে বধ করেছি, বধ মানে হত্যা করা, বধ করেছি, তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেওয়ালে। হিসাব রাখতে সুবিধা হয় তাই প্রায় দেখি গুনি 372, 374, পুরো দেওয়ালটা কবে যে ভরে যাবে সে প্রতীক্ষায় আছি। লেখক বলছে যে মারি আর দেওয়ালের মধ্যে হিসাব রাখি কতজনকে মারলাম, আর শুধু আশায় থাকি যে এই দেওয়ালটা কবে ভরে যাবে, যে ওদের সবাইকে মেরে ফেলেছি। আমাদের যারা মরেছে তাদের হিসেবও রাখি, কিন্তু সেটা মনে মনে, মনের মধ্যে অনেকগুলো দাগ, সেটাও মাঝে মাঝে গুনি যে কাদের সাথে ছিলাম তারা কতজন মারা গেল। একদিন বেশ কিছুদিন আগে সেক্টর কমান্ডার এসেছিলেন আমাদের ক্যাম্প দেখতে, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম আমরা, অভিবাদন করেছিলাম তাকে। সেক্টর কমান্ডার আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্প দেখতে এসেছিল, তাকে আমরা অভিবাদন করলাম, মানে সম্ভাষণ জানালাম একজন নতুন মানুষ এসেছে। তারপরে আমরা সারিবদ্ধভাবে দাঁড়ালাম, দাঁড়িয়ে তাকে অভিবাদন করার পরে তিনি কয়েকটা প্রশ্ন করেছিলেন। বলছে প্রশ্নটা এরকম, প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা সবাই। বলেছিলাম দেশের জন্য, বলতেছে যে প্রশ্ন করেছিল কি যে দেশের জন্য, মাতৃভূমির জন্য কেন যুদ্ধ করছো তোমরা? কেউ বলেছিল দেশের জন্য, মাতৃভূমির জন্য যুদ্ধ করছি, দেশকে মুক্ত করার জন্য যুদ্ধ করছি, হ্যাঁ বাংলাদেশ না। পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় সঠিক হয়নি, নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি উত্তরটা ঠিক কী হলো কি। দেশ তো ভূগোলের ব্যাপার, হাজার হাজার বছর যার সীমারেখা পাল্টাচ্ছে, ভবিষ্যতেও পাল্টাবে। তাহলে আমরা কেন যুদ্ধ করছি, লড়াই করছি কেন? বন্ধুরা নানা জনে নানা রকম উক্তি করলো। তার মানে এই সেক্টর কমান্ডার যখন জিজ্ঞাসা করলো তোমরা সবাই যুদ্ধে এসেছো, কেন যুদ্ধ করছো, কিসের জন্য যুদ্ধ করছো, তোমাদের যুদ্ধ করার দরকার কি? কেউ বললো দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি, কেউ বললো নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করছি, কেউ বললো দেশকে শত্রুমুক্ত করার জন্য যুদ্ধ করছি। এক একজন এক এক রকম কথা বললো। কিন্তু লেখক কি বলছে, লেখক বলছে যে আমার এইসব কথা শুনে মনোপুত লাগলো না, আমার মনে হলো যে উত্তরটা মনে হয় বোধহয় সঠিক হয়নি। তারপর নিজেরা মিলে অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম যে উত্তরটা আসলে কী হলে ভালো হতো। হ্যাঁ, তারপর বলছে দেখো তাহলে আমরা কেন লড়াই করছি। নানাজন নানা মত করলো, নানা উক্তি কথা বললো। কেউ বললো আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়াই করছি, ওরা আমাদের মা বোনদের কুকুরের বেড়ালের মতো মেরেছে তাই প্রতিশোধ নিতে চাই। কেউ বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, ওরা বহু অত্যাচার করেছে আমাদের উপর, শোষণ করেছে, তাই ওদের তাড়ানোর জন্য লড়াই করছি। বলতেছে আমরা দেশকে শত্রুমুক্ত করার জন্য লড়াই করছি, ওরা আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে, ওদের হাত থেকে আমাদের দেশকে, দেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা লড়াই করছি। কেউ বলেছিল অত শত বুঝি না মেয়ারা, শেখ সাহেবের জন্য লড়ছি। এই যে বললাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিল, সবাইকে বলেছিল যে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তার ডাক শুনে সবাই তখন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখন উনি আমাদের নেতা ছিল, ওনার ডাক শুনে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই জন্য একজন বলছে যে শেখ সাহেবের কথা শুনে যুদ্ধে এসেছি। আমি ওদের কথাগুলো শুনছিলাম, ভাবছিলাম, মাঝে মধ্যে আলোচনায় অংশ নিতে তর্কও করছিলাম, কিন্তু মন ভরছিল না। বলতেছে যে এক একজন এক এক রকম কথা বলছে, কিন্তু কারোর কথায় আমার মন ভরছে না, যে যেটা বলছে যে আমার ভালো লাগছে না। কিসের জন্য লড়াই করছি আমরা, এই প্রাণ দিচ্ছি, এত রক্তক্ষরণ করছি, হয়তো সুখের জন্য, শান্তির জন্য, নিজের কামনা বাসনা পরিপূর্ণতা দেওয়ার জন্য, কিংবা শুধু বেঁচে থাকার তাগিদে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, অথবা সময়ের প্রয়োজন মেটানোর জন্য আমরা লড়াই করছি। গল্পটার নামকরণ কিন্তু করেছি সময়ের প্রয়োজনে। আসলে লড়াইটা আমরা কেন করছি, সবাই লড়াইটা কিন্তু তখন করেছিল সময়ের প্রয়োজনে। ওই সময় যুদ্ধ করার দরকার ছিল, দেশকে মুক্ত করার দরকার ছিল, যুদ্ধ করে দেশকে মুক্ত করার জন্যই কিন্তু সবাই তখন যুদ্ধটা করেছিল। এই জন্য লেখক বলছে এক একজন এক এক রকম উত্তর দিয়েছে, কিন্তু ওগুলো আমার মনোপুত হয়নি, ওগুলো শুনতে আমার ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে আমাদের তখন দরকার ছিল যুদ্ধটা করার, এই দরকারের কারণে আমরা তখন যুদ্ধটা করেছিলাম, প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানোর জন্য আমরা লড়েছি। অত শত ভাবতে পারি না আমি, ছোট মাথায় অত ভাবনা ধরে না আমার, ছোট মাথায় ব্যথা করে, যেটা বুঝি সেটাও সোজা, আমার মাটি থেকে ওদের তাড়াতে হবে, এটাই এখনকার প্রয়োজন। তখন বাংলার মানুষ কি অনুভব করেছিল
যে শত্রুকে আমাদের মাটি থেকে মুক্ত করতে হবে, শত্রুকে বের করে দিতে হবে এই মাটি থেকে। যদি শত্রুকে আমরা না বের করে দিই তাহলে আর আমাদের মুক্তি নেই। সেই হিসেবে আমরা এখন যুদ্ধে অংশগ্রহণ করছি, আমরা ওদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করছি। এরপরে বলছে দেখো, দেওয়ালে রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন। হাতের কবজিতে একটা গুলি লেগেছিল কাল, সেটা হাতে না লেগে বুকেও লাগতে পারতো, মাত্র কয়েক আঙ্গুলের ব্যবধান। বলতেছে কালকে যখন যুদ্ধ করতে বের হয়েছিলাম তখন আমার হাতে একটা গুলি লেগেছিল, ওটা হয়তো হাতে না লেগে বুকেও লাগতে পারতো, বুকের খুব কাছেই লেগেছিল, হাতে বুকের খুব কাছেই লেগেছিল, তাহলে হয়তো আমিও মরে যেতে পারতাম, আমিও শেষ হয়ে যেতে পারতাম। এরপরে বলছে দেখো, এখন কটা দিন বিশ্রাম নিচ্ছি, যেহেতু গুলি লেগেছে। মা কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে দিত, কাঁদতো, বকুনি দিয়ে বলতো বাহাদুর অত সামনে গিয়েছিলি কেন, সবার পিছনে থাকতে পারিস নি। আমি অত বাহাদুরির দরকার নেই বাবা, ঘরের ছেলে এখন ঘরে ফিরে চলো। ঘর সত্যি মানুষের কল্পনা বড় অদ্ভুত। সে ওই যে গুলি লেগেছে, এখন যে যখন শরীর অসুস্থ থাকে তখন আপন মানুষের কথা মনে হয়, লেখকেরও তখন আপন মানুষের কথা মনে হচ্ছে, সে মার কথা চিন্তা করছে, সে ভাবছে যে বলছে যে মা হয়তো বলতো যে তুমি বাহাদুরি করতে যে সামনে গিয়েছো কেন, সামনে গিয়েছো বলেই তো গুলি খেয়েছো, তুমি পিছনে থাকতে পারো নি, এত বাহাদুরির আর দরকার নেই, চলো ঘরের ছেলে ঘরে চলো, আর এত যুদ্ধ করা লাগবে না। সত্যি মানুষের মন বড় অদ্ভুত, লেখক বলছে সত্যি মানুষের মন বড় অদ্ভুত। ঘর বাড়ি কবে ওরা পুড়িয়ে ছাই করে দিয়েছে, তবে ঘরের কথা ভাবতে মন চায়। বলতেছে আমাদের ঘর বাড়ি তো ওরা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, কিন্তু ঘরের কথা ভাবতে মন চায়। খবর পেয়েছি মা বাবা ভাই বোন ওরা সবাই কোথায় যেন চলে গেছে, হয়তো কোনো গ্রামে, কোনো গঞ্জে, কোনো উদ্বাস্তু শিবিরে, কিংবা না ওটা আমি ভাবতে চাই না। বলতেছে না, উদ্বাস্তু শিবিরে বা কোনো গ্রামে বা কোনো গঞ্জে, আমি এটা ভাবতে চাই না যে আমার বাবা মা ভাই বোন সবাই মরে গেছে, এটা আমি ভাবতে চাই না। জয়ের কোনো খবর নেই, কোথায় গেল মেয়েটা জানি না, জানতে গেলে ভয় হয়। শুধু জানি এই যুদ্ধে আমরা জিতবো, আজ নয় কাল, নয়তো পরশু। লেখক বলছে যে আমরা জিতবো এই যুদ্ধে, যেভাবেই হোক আমরা এই যুদ্ধে জিতবো, আজ নয় কাল, কাল নয় পরশু আমরা জিতবো। একদিন আমি আবার ফিরে যাব আমার শহরে, আমার গ্রামে, তখন হয়তো পরিচিত অনেক মুখ সেখানে থাকবে না, তাদের আর দেখতে পাবো না, যাদের পাবো তাদেরকে প্রাণ ভরে ভালোবাসবো। বলতেছে যুদ্ধে জিতবো, দেশ স্বাধীন হবে, কিন্তু যাদের হারিয়ে ফেলেছি তাদের তো আর দেখতে পাবো না, কিন্তু যাদের দেখতে পাবো তাদেরকে অনেক ভালোবাসবো, তাদেরকে অনেক ভালোবাসবো। যা কিছু নেই একদিন, কিছু যার নেই কিন্তু একদিন ছিল, তাদের গল্প আমি শোনাবো ওদের। সেই ছেলেটার গল্প, বুকে মাইন বেঁধে যে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, কিংবা সেই বুড়ো কৃষক রাইফেলের হাতে তুলে নিয়ে যে মৃদু হেসে বলেছিল চললাম, আর ফিরে আসিনি। অথবা উদ্বাস্তু শিবিরে 5 লাখ মৃত শিশু, যুদ্ধের সময় কেউ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। উদ্বাস্তু শিবিরে যে শিশুরা ছিল, 5 লাখ শিশু মারা গিয়েছিল নানা অসুখে। তো পরে বলছে দেখো, 10,000 গ্রামের আনাচে কানাচে 1 কোটি মৃতদেহ, 1 কোটি মৃতদেহ, তাহলে 1 কোটি মানুষ মারা গিয়েছিল। না, 1 কোটি নয়, হিসাবে হয়তো তখন অঙ্কটা ভুল ছিল, 3 কোটিতে গিয়ে পৌঁছেছিল মনে হয়। 1001 রাত কেটে যাবে, হয়তো আমার গল্প ফুরবে না। বলতেছে যে আমি যে গল্প বলছি 1001 রাত কেটে যাবে, কিন্তু হয়তো আমার গল্প ফুরবে না, তোমাদেরও হয়তো অনেকক্ষণ ধরে লাইনে থাকতে হচ্ছে, অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না, কিন্তু শুনলে ভালো লাগবে গল্পটা, এই জন্য পুরো গল্পটা পড়ে আমি শোনাচ্ছি। সামনে ধান ক্ষেত, এরপর বলছি বিরাট আকাশ, আবার সেই একই বাক্য, একটি লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, 2টো তাল গাছ, দূরে একটা গ্রাম, গ্রামের নাম রোহনপুর, ওখানে এসে ঘাঁটি পেতেছে ওরা, একদিন যারা আমাদের অংশ ছিল। ডায়েরিতে আর কিছু লেখা নেই। খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম, কার লেখা? আপনার? ক্যাম্প কমান্ডার বলতেছে না, আমাদের সঙ্গে একজন মুক্তিযোদ্ধা, তার সঙ্গে একটু আলাপ করতে পারি কি? আবার প্রশ্ন করলাম। বলতেছে আমাদের একজন মুক্তিযোদ্ধা। তখন বলতেছে আমি কি তার সঙ্গে একটু কথা বলতে পারি, আলাপ করতে পারি? উত্তর দিতে গিয়ে মুহূর্তে কয়েকবার আমার দিকে তাকিয়ে রইলেন তিনি, তারপর বললেন দিন কয়েক আগে অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে। তার মানে কি একজন মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধরা পড়েছে, তারই লেখা একটা ডায়েরি লেখক এতক্ষণ পড়ছিল। তারপর খবর ঠিক বলতে পারছি না, হয়তো মেরে ফেলেছে, বেঁচেও থাকতে পারে হয়তো। চোখজোড়া অজান্তে আমার খাতাটার উপরে নেমে এলো, অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা, তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে। বিরাট আকাশ, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, কয়েকটা ধান ক্ষেত, 2টো তাল গাছ, দূরে একটা গ্রাম, সেখানে আগুন জ্বলছে। তার মানে মুক্তিযুদ্ধের খুব সুন্দর কিছু ঘটনা কাহিনী লেখক এখানে তুলে ধরেছে। তাহলে আমরা গল্পটা পড়লাম, এই গল্পটা এখানে সংক্ষেপিত। এই গল্পটাকে যদি তোমরা বিস্তারিত পড়তে চাও উইকিপিডিয়াতে সার্চ দিবা, দিয়ে পুরো গল্পটা পেয়ে যাবো, এখান থেকে পড়ে ফেলবো, ভালো লাগবে তোমাদের। বাকি অংশটুকু আমার তো পড়া হয়েছে, তোমরা পড়ে নিও, ভালো লাগবে। এটা আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন এই গল্পটা ছিল সময় প্রয়োজনে, এখন আবার তোমাদের জন্য দিয়েছে। আগামী বছর থাকবে কিনা জানি না, কিন্তু গল্পটা আমার খুব ভালো লাগে, কিন্তু পড়তে যেয়ে আমি কষ্ট পাই অনেক। তাহলে এখন আমরা একটু শব্দার্থগুলো দেখি, তারপর আজকের ক্লাস শেষ করব। এরপরে আরেকদিন এটার প্রশ্ন নিয়ে যদি সম্ভব হয় আরেকটা ক্লাস করে দিব। বলতেছে অপরিসর অর্থ হচ্ছে অপ্রশস্ত, পেতপুরি অর্থ হচ্ছে ভীতিকর জায়গা, বাহাদুর অর্থ বীর,
ঊর্ধ্বশ্বাস অর্থ হচ্ছে পালানো, ঊর্ধ্বশ্বাসে পালানো মানে দ্রুত পলায়ন করা। উদ্বাস্তু অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত। কাতরুক্তি মানে কাকুতি মিনতি। ক্যাম্প কমান্ডার হচ্ছে ক্যাম্পের প্রধান। বিশ্রামাগার হচ্ছে বিশ্রামের জায়গা। বিস্ফোরণ হচ্ছে বিকট শব্দে ফেটে যাওয়া। গয়না নৌকা মানে যাত্রীবাহী নৌকা বিশেষ। হতবিহ্বল অর্থ হচ্ছে কী করতে হবে বুঝতে না পারা। ঘাঁটি অর্থ আস্তানা। ট্যাঙ্ক অর্থ কামান সজ্জিত সাজোয়া গাড়ি। তাহলে মোটামুটি গল্পটা শেষ করলাম আজকে। তোমরা যদিও বড় হয়ে গেল ক্লাসটা, তোমরা আশা রাখছি দেখবা, ভালো লাগবে ক্লাসটা শুনলে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।